সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 777তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বান্দরবানের ছেলে মোহাম্মদ মুজাম্মেল হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই মুজাম্মেলের গল্পটা এমন একটা গল্প যে প্রতি রাতে বিভিন্ন রূপে এসে তার স্ত্রী তাকে মারত। গল্পটা কিছুটা ভৌতিক টাইপের, মানে এমন কিছু ঘটনা মুজাম্মেল তার বউর সাথে ঘটায় যার জন্য মুজাম্মেল এই পৃথিবীতে তার বউয়ের কাছ থেকে বিভিন্ন রূপে এই শাস্তিগুলো পেয়ে থাকে। আমি আশা করব কনকনে শীতের রাতে কম্বল মুড়ে দিয়ে মুজাম্মেলের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর এই গল্পটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে আমাদের বান্দরবানের ছেলে বর্তমান একজন আলেম মুজাম্মেল হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হোসেন, আমার বাড়ি বান্দরবান। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট একটা বোন সহ আমার দাদিমণি। বান্দরবান শহর থেকে অনেক দূরে কোনো এক পাহাড় ঘেরা গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। ওখানে ধান বনানো হতো না, ধানের চাষ হতো না, হতো জুম চাষ। আমার বাবা জুম চাষ করত এবং বিশেষ করে আমাদের এই গ্রামে মুসলিমের সংখ্যা খুবই কম ছিল। আমাদের এই গ্রামটা পাহাড়ে বসবাস করা উপজাতিদের গ্রামের পাশের একটা ছোট্ট গ্রাম। দেখা যায় ওই গ্রামে হাতে গোনা কয়েকটা পরিবার আছে যারা মুসলিম, যাদের ইনকামের একমাত্র রাস্তা ছিল উপজাতিদের বাড়ি। আমি খুব সকালবেলায় দেখতাম, সকালে সূর্য ওঠার সাথে সাথে আমাদের মুসলিম পরিবারের সমস্ত মানুষগুলো হাঁটি হাঁটি পাপা করে ওই উপজাতিদের বাড়ির দিকে যেতে থাকতো, সাকমাদের বাড়িতে যাইতো এবং গেলে পরে সাকমারা তখন বিভিন্ন ধরনের কাজ দিত। ওরা অনেক চাষ করতো, তারা জুম চাষ করতো, তারা ফলের চাষ করতো, তারা এটা ওইটা অনেক চাষ করতো এবং তাদের অনেক গবাদি পশুও ছিল। দেখা যায় ওই সমস্ত জিনিসের কাজ কাম করার জন্যে আমাদের গ্রামের মুসলিম লোকেরা ওই উপজাতিদেরকে কাজ করতো এবং তারা প্রতিদিন এক ধরনের মজুরি পাইতো, কিছু টাকা পাইতো এবং সেটা দিয়েই পরিবারগুলো চলতো। তো প্রতিটা পরিবারের আয়ের উৎস একমাত্র ছিল সাকমাদের বাড়ি আর সাকমাদের ঘর। সেখানে গিয়ে তারা টাকা পয়সা ইনকাম করতো। ছোটোবেলা থেকে এই বিষয়টা দেখে আসছি। এরকম করে আমি আস্তে আস্তে করে বড় হই। আমার বাড়িটা এমন একটা জায়গায় ছিল, ডানেও পাহাড়, বামেও পাহাড়, সামনেও পাহাড়, পিছনেও পাহাড়। পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট গ্রামে অল্প কিছু সংখ্যক পরিবার বসবাস করতো। সেই পরিবারগুলোর মাঝেও আমাদের পরিবারটাও ছিল। আমার বাবা দেখতে শুনতে অনেক বেশি লম্বা, ফর্সা এবং খুবই সুদর্শন একজন পুরুষ ছিল। উপজাতিদের সাথে আমার বাবার সম্পর্কটা খুব ভালো ছিল। দেখা যায় যদি সাকমাদের কোনো কাজ নাও থাকতো, তারপরেও সাকমা গোষ্ঠীরা আমার বাবাকে তাদের বাড়িতে নিয়ে যাইতো। তারা আমার বাবাকে অনেক পছন্দ করতো। আমি জানি না কেন তারা আমার বাবাকে এতটাই পছন্দ করতো। সাকমা পাড়ার একজন মহিলা ছিল যার নাম ছিল তারাশ। তারাশ ওই মহিলাটা অনেক বেশি সুন্দর ছিল এবং তিনি হচ্ছে ওই সাকমা পাড়ার সবচেয়ে বেশি সম্পত্তির মালিক। ওনার অনেকগুলো পাহাড় আছে এবং সব পাহাড়ে ইনি প্রায় বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকে। চাষাবাদ করার সূত্রে আমার আব্বার সাথে ওই তারাশ মহিলাটার অনেক ভালো একটা সম্পর্ক হয়। ওই মহিলাটা দেখতে শুনতে অনেক ভালো ছিল, কিন্তু তিনার স্বামী মারা যায় অনেক বছর আগে। তার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে তাপসা। তাপসা মেয়েটা আমার থেকে বয়সে একটু ছোট হবে। দেখা যায় তারাশ মহিলাটার যত কাজকর্ম আছে, পাহাড়ে যত কাজ আছে, সমস্ত কাজগুলোই আমার বাবা করতো। তিনি আমার বাবাকে ডাকতো এবং আমার বাবা যাইতো। আমার বাবা গিয়ে ওনার মাঠে ঘাটে যত ধরনের কাজ আছে সমস্ত কাজ আমার বাবা করে দিত। দেখা যায় একরকম তারাশ মহিলার কাছ থেকে টাকা এনেই আমার বাবা আমাদের পরিবারটা চালাতো। আমাদের পরিবারের সাথেও এই তারাশ মহিলাটার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। তিনি আমার বাবাকে খুব বেশি যত্ন করত, অনেক মায়া করত। আমার বাবা যদি একটু অসুস্থ হয়ে যেত, তিনি তখন পাগল হয়ে যেত। আমার বাবাকে দেখার জন্য দূর পাহাড় থেকে ছুটে আসতো আমাদের ওই ছোট্ট গ্রামে। আমার বাবার প্রতি তার অনেক আদর, ভালোবাসা, অনেক মায়া ছিল। এমন করেই আমি আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি প্রায় অনেক অংশে বড় হই। আমাদের এলাকাতে তেমন কোনো স্কুল ছিল না। উপজাতিদের হাতে গোনা কয়েকটা স্কুল থাকলেও সেই স্কুলে আমরা বাঙালিরা পড়াশোনা করতে যেতাম না। সেখানে শুধুমাত্র সাকমাজ গোষ্ঠীরাই পড়াশোনা করতো। আমাদের পড়াশোনা করার জন্য তেমন কোনো স্কুল, কলেজ বা তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যার জন্য দেখা যায় যে আমাদের মহল্লার ছেলেফেলেগুলা কেউই পড়াশোনা করেনি। নিজের নামটা যদিও পরিবারের কাছ থেকে অনেকে লিখতে পারতো, আবার অনেকেই পারতো না। এমন করেই শৈশব কাটিয়ে আমি তখন কৈশোরে পৌঁছাই।
আস্তে আস্তে করে যখন বড় হই তখন তো আর আমাদের মহল্লায় কোনো কাজ নাই, কোনো কাজকর্ম নাই, বা আমাদের এখানে ওরকম কোনো কাজও নাই। সমস্ত কাজ একটাই, সেটা হচ্ছে পাহাড়িদের বাড়িতে যাওয়া, তাদের সাথে কাজকাম করা। একটু বড় হবার পরে আমার বাবা যেরকম হচ্ছে তারা ওই মহিলাটার বাড়িতে প্রত্যেক দিন কাজের সন্ধানে যাইতো, একইভাবে আমি যখন বড় হই আমি ওই উপজাতি বাড়িতে দিকে যাতায়াত করতে শুরু করি। তাদের অনেক গবাদি পশু থাকে, বিশেষ করে আমরা ওগুলোর সাথে যেমন শুয়োর থাকে, তারা এটা হচ্ছে তাদের খুব পছন্দের একটা প্রাণী ছিল। তো এটা তারা হচ্ছে পালন করতো, এটারই বেশিরভাগ কাজ থাকতো। তো এই ধরনের তাদের সাথে গিয়ে তাদের সাথে কাজকাম করতাম, মোটামুটি ভালো টাকায় ইনকাম হতো। দিন শেষে একটা মজুরি দিত, ওই টাকা দিয়ে তখন চলতাম। আর আমাদের পুরো সমাজটাই চলতো চাকমাদের ইশারায়। চাকমারা যা বলতো তাই আমাদের করা লাগতো, কারণ আমাদের নিজস্ব কোনো চাহিদা ছিল না এবং নিজস্ব কোনো শক্তি বা নিজস্ব কোনো স্বাধীনতা বলতে কোনো কিছুই ছিল না। আমাদের ডাইনে বামে সামনে পিছিয়ে প্রত্যেকটা জায়গায় হচ্ছে চাকমারা থাকতো। বড় বড় পাহাড়ের উপরে তারা বসবাস করতো এবং তাদের আদেশ উপদেশই আমাদের মানা লাগতো। এরকম করতে করতে একটা পর্যায়ে মোটামুটি আমি অনেকটাই বড় হয়ে যাই। অনেক অংশে বড় হয়ে যাওয়ার পরেই আমি যখন চিন্তা করতেছিলাম যে কী করা যায়, একটা ভিন্ন রকম কিছু করার পরিকল্পনা আমার মাথায় তখন কাজ করতেছে, যে আমি কিছু একটা করব যেটা করে মোটামুটি আমি ভালো টাকা ইনকাম করতে পারবো। এবং এভাবে পাহাড়িদের উপরে নির্ভর হয়ে পাহাড়িদের কথা মতো চলা, তাদের কথা মতো জীবন যাপন করা, এই বিষয়গুলো আমার কাছে কেমন জানি ভালো লাগতেছিল না। ইচ্ছে হলো যে আমরাই ওদের কাছ থেকে মুক্তি নেব, ওদের কাছ থেকে মুক্তি নিয়ে আমরা নিজেরা কোনো কিছু করার জন্য চেষ্টা করব। কিন্তু যদিও আমি হাজার চেষ্টা করি আমার এলাকার মানে আমাদের মহল্লার মানুষগুলোকে একসাথ করার জন্য, কিন্তু দিন শেষে আমি একটা মানুষকে একসাথ করতে পারি না। তারা সকালে সূর্য ওঠার সাথে সাথে চাকমা বাড়ির দিকে হাঁটতে শুরু করে, চাকমা পাড়ায় যায় এবং চাকমা পাড়ায় গিয়ে তারা কাজকাম করে। আমাদের প্রতি তাদের কোনো রকমের মায়া ভালোবাসা বা আমাদের প্রতি তাদের কোনো টান নাই, কোনো কিছুই নেই। তারা চাকমাদের সাথেই চলে, চাকমাদের সাথেই থাকে। তো যার জন্য দেখা যায় আমি একাত্ম বোধ করাটা আমি আর পারলাম না। আমিও সবার মতো ভেঙে চুরে সেই উপজাতিদের বাড়িতে কাজ করতে শুরু করি। তারাশ নামের যে মহিলাটা ছিল তিনি আমাকে সন্তানের মতো আদর করতো, আমাকে ছেলে বলে ডাকতো এবং আমার আব্বার সাথে তার সম্পর্কটা খুবই মধুর ছিল। সেই সুবাদে আমি ওই তারাশ মহিলাটার কাছে যাইতাম, যতটুকু কাজ করতাম ওনার বাড়িতেই যাইতাম, ওনার ওখানে কাজ করতাম। ওনার একটা মেয়ে ছিল যার নাম ছিল তাপসা। তাপসা মেয়েটা আমার থেকে বয়সে একটুখানি ছোট, যদিও ছোট হয়ে থাকে। এই তাপসা আমাকে খুব পছন্দ করতো, যদিও সে ছিল চাকমার, আমি ছিলাম মুসলিম, কিন্তু আমাদের দুজনের মাঝে অনেক মধুর একটা সম্পর্ক ছিল। আমরা একজন আরেকজনকে বুঝতাম, শুনতাম, ছোটোবেলা থেকে একসাথে বড় হই, যার জন্য তাপসাকে আমি খুবভাবে পছন্দ করি এবং তাপসাও আমাকে অনেক বেশি পছন্দ করে। আমরা দুজনে একসাথে মাঠে ঘাটে ঘুরতে যাই। আমাদের এলাকাটা ছিল এক পাহাড়ি এলাকা, যেখানে সূর্য উঠে সর্বপ্রথম আমাদের এলাকাতে পড়তো। সকালের কিচিমিচি সূর্য আমরাই দেখতে পেতাম। পাহাড়ি ফল ফ্রুট, পাহাড়ি প্রাণীর সাথে আমাদের সম্পর্ক ছিল, আমার মনে আছে। এমন করে আস্তে আস্তে সময়গুলো যখন কাটতে শুরু হয়, একটা পর্যায়ে তাপসাকে আমার খুব ভালো লাগে। তাপসা যে শুধুমাত্র আমার ভালো লাগার বিষয় ছিল তাও কিন্তু নয়, তাপসা কিন্তু চাকমা জাতিগোষ্ঠীর ওই মানুষগুলোর মাঝে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিল। ওই চাকমা পাড়ায় হাতে গোনা কয়েকটা মেয়ের মাঝে তাপসা ছিল অন্যতম সুন্দরী। ওকে ওই মহল্লার প্রায় অনেক উপজাতি ছেলেরাই পছন্দ করতো, ওকে ভালোবাসতো। প্রায় প্রত্যেকটা ছেলে তাপসার উপরে ক্রাশ ছিল, কিন্তু তাপসা কাউকেই হচ্ছে পাত্তা দিত না এবং কারো প্রতি তার কোনো ছিল না, কারো প্রতি তার কোনো টান ভালোবাসা ছিল না। ও আমাকে পছন্দ করতো, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমার সাথেই মিশতো। তো এই বিষয়ে কিন্তু চাকমা গোষ্ঠীর অনেক ছেলেরাই আমাকে মারার জন্য, আমার ক্ষতি করার জন্য তারা বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে, যে আমাকে মারবে, আমার ক্ষতি করবে, এটা করবে, ওইটা করবে, অনেক কিছু করার জন্য কিন্তু চেষ্টা করতো। বাট কোনোভাবে আসলে কোনো কিছু কাজ হতো না। না হওয়ার কারণ ছিল যে আমাকে তারাশ আন্টি এবং ওনার মেয়ে তাপসা খুব বেশি সাপোর্ট দিত এবং তারাশ আন্টির অত বেশি জায়গা সম্পত্তি ছিল এই পাহাড়ি এলাকাতে, যার জন্য দেখা যায় অন্য উপজাতিগুলো ওনার সাথে কথা বলতেও ভয় পাইত। ওনাকে অনেকেই মানতো, যার জন্য ওনার সাথে কেউ একটা কথা বলতো না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তাপসার সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আসলে এই সম্পর্কটার মানে কি সেটা আমি জানি না, কিন্তু ভালো লাগে। ওকে একটা দিন না দেখলে আমি থাকতে পারি না, আমার ভিতরে অনেক কষ্ট কাজ করে। ওকে দেখার জন্য আমি মরিয়া হয়ে উঠি, যেখানেই থাকি ওকে এক পলক দেখার জন্য আমি দৌড়ে ছুটে যাই। দেখা যায় কোনো গঞ্জের বাজারে গিয়েছিলাম, সেখানে ভালো মানের কোনো খাবার পাইছি,
এইটা আমি তাপসার জন্য নিয়ে আসি, ওকে এনে দিই এবং ও এটা খায়, আমাকে অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। এরকম করে দুজনেই প্রায় যুবক যুবতী হয়ে পড়ি। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি আস্তে আস্তে দেখতে পাই যে তাপসা যেন ওদের মহল্লারই কিছু ছেলেদের সাথে উঠা বসা করতে শুরু করে, এবং ও যদি ওদের সাকমা জাতি গোষ্ঠী কারোর সাথে উঠা বসা করে, ওদের সাথে চলাফেরা করে, যে মুসলিম হিসাবে আমি মোজাম্মেল তো কোনো কিছুই করতে পারবো না, আমি কোনো কিছু বলতেও পারবো না। এরকম করে করে একদিন সন্ধ্যার সময় ওদের ঘরটা ছিল অনেক উঁচা, মানে নিচে কোনো কিছুই থাকতো না, দোতলা ঘর ছিল। নিচের মধ্যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী, বিশেষ করে অনেক ধরনের বন্য প্রাণী তারা মানে পালন করতো, এবং এর উপরে দোতলায় তারা থাকতো। তো ওদের অনেকগুলো শুয়োর ছিল, মানে তাপসাদের অনেকগুলো শুয়োর ছিল, শুয়োর পালতে পছন্দ করতো। তো দোতলায় একদিন বসে আছি সন্ধ্যার পরে, প্রচণ্ড রকমের বাতাস আসতেছে, অনেক বাতাস। তো গরমকাল ছিল, ওদের ও দোতলার গেটের মধ্যে বসে আছি। তো আমাকে বলতেছে যে আজকে তোমার মন খারাপ মনে হচ্ছে। ও কিন্তু খুব ভালো বাংলা কথা বলতে পারতো, এবং বিশেষ করে এত সুন্দর বাংলা কথা বলার জন্য একমাত্র আমি ওকে এত সুন্দর করে বাংলা কথা বলা শিখিয়েছিলাম। তো আমি বললাম যে আমার মনটা খুব খারাপ, আমি যদি তোমাকে একটা কথা বলি তাপসা, তুমি কি শুনবা? ও আমাকে বলে শুনবো না কেন, অবশ্যই শুনবো। আমি বললাম রাগ করবা না তো? ও বলে না, রাগ করবো না। কেন রাগ করবো বলো? আমি বললাম তাপসা, তুমি না তোমার গোষ্ঠীর ওই ছেলেগুলোর সাথে আর মিশবা না, এটা বলি। বলার পরে ও আমাকে বলে বলো কি, আমার গোষ্ঠী, ওর বাবা তো মারা যায় অনেক বছর আগে, এবং ওর মায়কে কোলেপিঠে করে মানুষ করে, যার জন্য দেখা যায় মহল্লার অনেক ছেলের সাথে ওর ভালো সম্পর্ক, ওর মায়েরও মোটামুটি সম্পর্ক। এই জন্য যখন দেখতাম যে অন্য ছেলেগুলোর সাথেও মিশে কষ্ট লাগলো, এবং কষ্ট লাগা থেকে আমি তখন তাকে বললাম যে তাপসা, তুমি তোমার মহল্লার ছেলেগুলোর সাথে এতভাবে মিশো না, তাদের সাথে কথাবার্তা বলো না, আমার না এগুলো ভালো লাগে না। ও আমাকে বলে কেন ভালো লাগে না কেন? আমি বললাম যে আসলে কেন ভালো লাগে না এটাও আমি সঠিক বলতে পারবো না, কিন্তু তুমি যে অন্য কারোর সাথে কথা বলো, অন্য কারোর সাথে দেখা করো, ঘুরতে যাও, এই বিষয়গুলো আমাকে খুবভাবে কষ্ট দেয়। আমি যদি তোমাকে রিকোয়েস্ট করি যে তুমি তোমার মহল্লার কোনো ছেলের সাথে কথা বলবা না, তুমি কি আমার কথাটা শুনবা? ও সেদিন আমাকে একটা প্রশ্ন করলো যে কেন তুমি আমাকে মানা করবা, এবং মানা করার পিছনে কারণটা কি? আমি তখন তাকে বললাম যে মানা করার পিছনে কারণ হচ্ছে, কেমন জানি তুমি অন্য কারোর সাথে কথা বললে আমার ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। ও আমাকে বলে এই কথার অর্থ কি তুমি জানো? আমি বললাম না, আমি জানি না। ও বলে এই কথার অর্থ হচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো। কথাটা শোনার পর আমি তখন হঠাৎ চুপ হয়ে গেলাম। আমি বললাম যে কি বললা, ভালোবাসি? ও বলে হ্যাঁ, এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো, আর যে যাকে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষের ভাগটা অন্য কাউকে দিতে চায় না, যার কারণে তুমি আমার সাথে অন্য কাউকে মিশতে দাও না, অন্য কারোর সাথে কথা বলতে দাও না, তার একমাত্র কারণ হচ্ছে যে তুমি আমাকে পছন্দ করো অ্যান্ড তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম যে আমি তোমাকে পছন্দ করি কি ভালোবাসি এইটুকুন আমি জানি না, বাট একটা বিষয় আমি জানি যে তোমার প্রতি আমার অনেক ভালো লাগা কাজ করে। তোমাকে একটা পলক না দেখলে আমি যেন অন্ধ হয়ে যাই, তোমার প্রতি আমার অনেক মায়া কাজ করে, আমি তোমাকে নিয়ে বাকি জীবনটা অনেক সুখে থাকতে চাই। কথাগুলো মনের ভুলে কেমন করে জানি তাকে বলে ফেলি। কথাগুলো শুনতে শুনতে সে হাসে, আমাকে বলে তুমি কি জানো যে তুমি মুসলমান আর আমি হচ্ছি সাকমা, আমাদের সম্পর্ক কোনো দিন এক হবে না। আমি তখন বললাম যে দেখো আমি জানি না এক হবে কি হবে না, কিন্তু ছোটোবেলা থেকেই তো দেখে আসছি, তোমাদের বাড়িতে আসি, তোমাদের সাথে চলাফেরা করি, তোমাদের সাথে কাজকাম করি, মাঝে মাঝে তোমাদের বাড়িতে ঘুমাইও, তো তোমাদের সাথে তো আমাদের সম্পর্কটা অনেক ভালো। কই এই সম্পর্ক তো কোনো দিনও ফাটল ধরে নাই, এবং আমি যদি তোমাকে কখনো বিয়েও করি এরকম কোনো কিছু ঘটবে না। ও তখন আমাকে খুব ভরসা নিয়ে একটা কথা বললো যে তুমি আমাকে বিয়ে করবা কি করবা না সেটুকুন আমি জানি না, তবে তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে একটা ভালো সম্পর্ক রাখো, এতে আমার খুব ভালো লাগবে। মাঝে মাঝে ফোন করো, মাঝে মাঝে আমাদের বাসায় আসো, আমাদের সাথে কথা বলো, এই জিনিসটা আমি তোমার কাছে চাই। এরপর থেকে তাপসের সাথে আমার এক ধরনের একটা ভালোবাসার সম্পর্ক শুরু হয়, এবং সম্পর্কের ওই সূত্রটা এতটাই মধুর ছিল যে আমি প্রত্যেক দিন তাপসাদের বাসায় যাইতাম এবং ওর সাথে কথা বলতাম। সাকমা অনেক ছেলেরাই দেখতো যারা জ্বলতো পুড়তো, মনে অনেক কষ্ট পাইতো, কিন্তু তাদের কোনো কিছু করার উপায় ছিল না, কারণ তারাশ বেগম অনেক বেশি পাওয়ারে ছিল ওই এলাকাতে, যার জন্য তারাশের কথার উপরে কেউ কোনো কথা বলতো না, যার জন্য আমাকেও কেউ কিছু বলতো না। আমি তাপসের সাথে মাঠে ঘাটে এখানে ওখানে ঘুরে বেড়াতাম। পাহাড়ি এলাকার সৌন্দর্য যারা চোখে না দেখেছে তারা কখনো বিশ্বাস করবে না। পাহাড়ে এত সুন্দর ফুল আছে যে ফুলগুলো নর্মালি আমাদের এলাকাতে দেখাই যায় না। এত সুন্দর সুন্দর চমৎকার ফুল এনে আমি তারাশকে দিতাম। সকালবেলা আমি আর তারাশ একসাথে মাঠে ঘুরতে যাইতাম। আমরা মাঠে ঘাটে এখানে ওইখানে ভালোবাসার এক নতুন আখড়া তৈরি করতাম। এরকম করে সম্পর্কটা সামনের দিকে আস্তে আস্তে করে অগ্রসর হচ্ছিল। এইভাবে হতে হতে একদিন হঠাৎ করে আমি আমার দূর সম্পর্কের মানে আমাদের পাড়ার দূর সম্পর্কের এক দাদির মুখে এমন একটা কথা শুনতে পাই, যেটা শুনতে পারার পরে আমি যেন আসমান থেকে পড়ি।
আমি শুনতে পাই ওই দাদির মুখে, দাদি আমাকে বলে তারাশ নামের যে মহিলাটা আছে, ওই মহিলাটা যদিও সাকমা হয়ে থাকে, তিনি যদি সাকমা পাড়ার প্রধান হয়েও থাকে, কিন্তু তারাশ মহিলাটা নাকি মূলত মুসলমান। আমার বাবা নাকি ওনাকে মুসলমান বানিয়েছে এবং মুসলমান বানিয়ে আমার বাবা ওনাকে বিয়ে করেছে, কিন্তু সাকমা পাড়ার কোনো মানুষ এটা জানে না। এবং এটা আজকে নয়, এটা আজ থেকে অনেক বছর আগের একটা ঘটনা। বিষয়টা শোনার পরে আমার তখন এত খারাপ লাগলো যে কী বলে, আমার বাবা তারাশ বেগমকে বিয়ে করছে, মানে তাপসার মাকে বিয়ে করছে। আমি তখন এই বিষয়টা শোনার পরে তিনি আমাকে বললো যে খবরদার, এই কথা যদি সাকমা পাড়ার কোনো মানুষ জানতে পারে তাহলে তোর আব্বাকে নিয়ে গিয়ে জবাই করিয়ে ওরা মাংস খাবে। কখনো ভুলেও এই কথা সাকমা পাড়ার কারো কাছে বলা যাবে না। আমি তখন বললাম, দাদি তুমি এটা কি বলতেছো? তুমি যেটা বলতেছো এটা কি আদৌ সত্যি? তিনি আমাকে বলে, হ্যাঁ এটা একদম সত্যি, তোর বাবা অনেক বছর আগে মহিলাকে বিয়ে করছে এবং বিষয়টা তোর মাও জানে, কিন্তু সাকমা পাড়ার কেউ যদি বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, এটা তুই কাউকেই বলবি না। তো দাদির কাছ থেকে কথাটা শোনার পরে আমি বিষয়টা কিন্তু তাপসাকেও বলি না, মানে ওকেও বলি না, না বলে আমি জাস্ট কথাটা শুনে আছি। শুনে চিন্তা করতেছি যে কি করা যায়, কাকে বলা যায়, মাকে ডিরেক্টলি বলবো নাকি বাবাকে বলবো। চিন্তা করলাম বাবাকে বললে বাবা জিজ্ঞেস করবে কার মুখে শুনেছি, ওই দাদির সম্ভবত একটা ক্ষতি হতে পারে, যার জন্য আমি আমার ডিরেক্টলি ব্যাপারটা বাবাকে বললাম না। না বলে ওই দিন রাতে আমি তখন মাকে বিষয়টা জানালাম যে মা, এমন এমন ঘটনা শুনলাম যে তারাশ নামের ওই সাকমা মহিলাটাকে নাকি আমার আব্বা বিয়ে করছে, এটা কি সত্য? এটা বলার পরেই আমার আম্মা তখন আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকায়, মানে অনেক ভয় ভীতি নিয়ে তাকায়। তাকে বলতেছে যে তুই এটা কার কাছে শুনলি? আমি বললাম, মা আমি এই কথাটা যার কাছেই শুনেছি, কিন্তু এই কথাটা কতটুকু সত্য? আমার আম্মা বলে, দেখ বাবা, ভুলেও এই কথাটা সাকমা পাড়ার কারো কাছে বলিস না, যদি বলিস তাহলে তোর বাপ আর তোকে ওরা জীবিত মেরে ফেলবে। আমি তখন বললাম যে মা, তাহলে কি কথাটা সত্য? আমার মা বলে, হ্যাঁ এটা আজ থেকে অনেক বছর আগের একটা সত্য ঘটনা, কিন্তু তুই শুনলি কার কাছে? আমি তখন মাকে সত্য কথা বললাম যে এটা দাদির কাছে শুনছি। আমার মা বলে, যে মহিলাটাকে বললাম যে কথাগুলো যাতে মানে বাইরের লোকেরা না জানে, তারপরেও কেন জানালো? আমার মাও বিষয়টা অনেক সহজে মেনে নিল। মেনে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার বাবা ওই তারাশ মহিলাটাকে বিয়ে করার পরে আমাদের পরিবারের সমস্ত অভাব অনটনগুলো কেটে গেছে, কারণ ওই মহিলাটার কাছে অনেক বেশি টাকা পয়সা আছে, তার কাছে সয় সম্পদ, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। অনেক টাকা আমার আব্বাকে দিত এবং আব্বা ওই টাকা দিয়ে আমার মাকে গয়নাঘাটি কিনে দিত, মাকে নিয়ে ভালোভাবে চলতো ফিরতো, যার জন্য আমার মাও আর এই বিষয়টা নিয়ে আব্বার সাথে কোনো প্রতিবাদ করলো না বা কোনো ঝগড়া করলো না। দেখে যে সম্পূর্ণ বিষয়গুলো তখন এক ভিন্ন রূপ ধারণ করলো, সবাই একদম কেমন জানি ঠিক হয়ে গেল। আমি তখন চিন্তা করতেছি, আমার বাবা যদি তারাশ বেগমকে বিয়ে করেই থাকে তাহলে আমি কিভাবে তাপসাকে বিয়ে করব? কারণ হিসাব করলে তো তাপসা এখন আমার সৎবোন হয়ে গেছে, যদিও বাবা দুইটা কিন্তু মা তো একটা। আমি তখন খুব অবাক হয়ে গেলাম এবং ভাবতে শুরু করলাম যে কি করা যায়। এখন থেকে আমি তাপসার সাথে মিশে ঠিক আছে, ওর সাথে কথা বলি ঠিক আছে, কিন্তু আমার ভিতরে একটা অজানা কষ্ট তখন কাজ করতে থাকে। আমি বুঝতে দিই না যে আসলে কী এমন কষ্ট আমার বুকে, এবং যার জন্য আমাকে বারবার জিজ্ঞেস করে যে মুজাম্মেল কী হয়েছে, তোমার কি মন খারাপ, কোনো বিষয়ে কি তুমি টেনশন করতেছো, আমাকে সবসময় বলে। বাট আমি ওকে কোনো কথা বলি না, কোনো কথা না বলে জাস্ট চুপিসারে ওর কথাগুলো শুনতেছি এবং নিজেকে নিজে বুঝাইতেছি যে এখন আমি কী করবো। ওকে তো এটা বললে ও আরও খেপবে, ওর মাকে বলবে, হয়তো ওর মহল্লার কোনো লোককে জানাইতে পারে, জানালে পরে হয়তো আমার আব্বাকে মেরেই ফেলবে, কারণ সাকমাজ গোষ্ঠী তো খুবই খারাপ, কারণ ওরা নিজেদের ধর্মের মেয়েদেরকে কখনোই অন্য ধর্মের ছেলেদের সাথে মিশাটা পছন্দ করে না। যদিও আমি তাপসের সাথে মিশি, ওদের মহল্লার অনেক মানুষ আছে যারা এটা পছন্দ করে না, এটার জন্য তারাশ বেগমকে অনেক কথা শুনতে হয়। আমি তখন এমন করেই টেনশনে পড়ে গেছি, বাট চিন্তা করতেছি কীভাবে কী করা যায়। এরকম করে অনেকগুলো দিন কাটতে কাটতে এই যে আমি তাপসের সাথে মিশতেছি, ভালোভাবে ওর সাথে মিশতেছি বা আমরা ঘুরতে যাইতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি, হাত ধরে হাঁটতেছি, এই বিষয়গুলো আমার আব্বা তখন অনেক অংশে দেখে ফেলার পরে আব্বার মনে তখন একটা সন্দেহ জন্ম হয়। আর আমি জানি যে আমার মা আমার বাবাকে কোনো কিছু বলছে কি না, বলাতে আব্বার মনে যখন সন্দেহ জন্ম হয়, আব্বা তখন তারাশকে বলে যে তাপসাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য বলে, অনেক ভালো উপজাতি ছেলে আছে, দেখে শুনে বিয়ে দিয়ে দাও, বিয়ে দেওয়ার কথা বলে। এবং বিয়ে দেওয়ার কথা বলে তাপসা যখন আমাকে বিষয়টা জানায় যে ওর মা ওকে বিয়ে দেবে বলতেছে, তো ও আমাকে বলে যে তুমি আমার মাকে বলো যে তুমি আমাকে পছন্দ করো, এই কথা আমাকে তাপসা বলে। আমি তখন বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার আম্মাকে বলবো যে আমি তোমাকে পছন্দ করি? তোমার কি মনে হয় যে তোমার মা কখনো তোমাকে আমার কাছে বিয়ে দেবে? আর তুমি কি জানো না যে আমি মুসলমান?
তুমি অন্য ধর্মের। ও বলে যাই হোক, আমার মা তো তোমাদেরকে অনেক পছন্দ করে, হয়তো মা কোনো না কোনো একটা রাস্তা বের করতে পারে, যে রাস্তা দিয়ে তুমি আমাকে পেয়ে যাবা। আমি বললাম যে না, এই ধরনের কোনো রাস্তা তোমার মা বের করতে পারবে না, আর এটা কখনো সম্ভব না। সো তুমি এরকম কোনো চিন্তা ভাবনা করো না। আমার কাছে মনে হয় বিষয়টা একটু অন্যরকম। ও আমাকে বলে মানি। আমি বললাম যে চলো আমরা পালায়ে যাই, ডিরেক্টলি ওকে এটা বললাম। ও আমাকে বলে পালিয়ে কোথায় যাব? আমি বললাম দেখো, তোমার মা কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নেবে না, এবং তোমার মা তো মানবেই না, আর আমার বাবা আমার পরিবারও কখনো এই সম্পর্কটা মেনে নেবে না। আমাদের কাছে একটা রাস্তাই খোলা আছে, সেটা হচ্ছে পালিয়ে যাওয়া। তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, এবং পালিয়ে গিয়ে আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করে আমরা একসাথে থাকবো। ও তখন খুব মন খারাপ করে, ও আমার দিকে খুব মানে অন্যভাবে তাকায় বলতেছে এটা কিভাবে সম্ভব, মানে এটা কী করে সম্ভব, আমি কিভাবে পালিয়ে যাব? আমি বললাম যে দেখো, তুমি যদি রাজি থাকো তাহলে চট্টগ্রামে আমার পরিচিত লোকজন আছে, আমি ওইখানে তোমাকে নিয়ে চলে যাব, এবং ওইখানে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। আর আমরা এই পাহাড়ি এলাকাতে আর আসবও না, আর বান্দরবানের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। ও আমাকে বলে তাহলে আমার মা? আমি বললাম তোমার মা তো, আমার আব্বা আছে তো, আমার আব্বা তোমার আম্মাকে দেখবে, এই নিয়ে তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। অনেকটা অংশে বোঝানোর পরে একটা পর্যায়ে তখন রাজি হয় যে ঠিক আছে চলে যাবে, এরকম করে রাজি হয়। রাজি হওয়ার পরে আমি তখন ওদের পাড়ার অনেক মানুষের সাথে আস্তে আস্তে কথা বলি, মানে আমি চলে যাওয়ার পরে আমার পরিবারের উপরে কোনো অ্যাটাক হবে কিনা এই বিষয়গুলো জানার জন্য, যে এর আগে অন্য কোনো বাঙালি মানুষ এরকম ঘটনা ঘটিয়েছিল কিনা। পরে অনেকের সাথে কথা বলে জানতে পারে যে ঘটনা আমি নয়, এর আগে অনেক মানুষ ঘটাইছে, এরকম উপজাতি মেয়েদেরকে নিয়ে পালায়ে গেছে, তাদেরকে বিয়ে করছে। এই বিষয়গুলো আমি অনেকের কাছে জানতে পারি। জানতে পারার পরে সে জায়গা থেকে আমি তখন বিষয়টা মেনে নিই, এবং মেনে নিয়ে একদিন আমি হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে, আমার কাছে কিছু টাকা পয়সা থাকে এবং আরও কিছু টাকা পয়সা, সেই সময় আমের সিজন ছিল, তাপসাদের আমের বাগান ছিল। তখন তাপসার মা তারাশ বেগমকে না জানিয়ে আমি আর তাপসা মিলে তখন হচ্ছে আম বাগানের আম বিক্রি করি, এবং অনেক টাকার আম বিক্রি করি। সেই টাকা এবং আমার কাছে কিছু টাকা থাকে, দুজনের টাকা জমিয়ে আমি তখন তাপসার সাথে পালিয়ে চলে যাই পার্বত্য জেলা চট্টগ্রামে। এবং সেখানে চট্টগ্রামে চলে যাওয়ার পরে আমার আগেরও কিছু মানুষের সাথে পরিচয় ছিল, যারা বান্দরবান শহরে থাকতো, আমার বন্ধুবান্ধব, ওদের ওখানে যাই। এবং গেলে পরে তারা প্রচণ্ড রকমের ভয় পায়। তারা বলে যে তুই একটা চাকমা মেয়েকে নিয়ে আসছিস, এবং এটা তো ভালো হবে না, এটা তো খুব খারাপ, যদি উপজাতি মানুষরা জানতে পারে অনেক ক্ষতি করবে, তাদের ধর্মের মেয়ে, ওইটা বলে। বাট ওইখানে যাওয়ার পরে একটা মাস্টার ছিল, তিনি আগে কিসের মাস্টার আমি জানি না, মাস্টার বলে ডাকে, ওই ভদ্রলোকটা আমাকে একটু সাপোর্ট দেয়। তিনি আর ঘরে আমাকে আর তাপসাকে নিয়ে গেলে পরে তিনি তখন কলমা পড়ায়, তাপসাকে কলমা পড়ায়। এবং তাপসা আগেও কোরআনের অনেক কিছুই পড়তে পারতো, অনেক সূরা ও মুখস্থ আছে, ও জানে, এগুলো আমি শিখাইছিলাম, যার জন্য ওকে সূরা শেখানো হয়, এবং কলমা পড়ে তাকে মুসলমান বানানো হয়। মুসলমান বানালে পরে সেদিনে তাপসার সাথে আমার বিয়ে হয়। আমাদের কাছে কিন্তু কোনো মোবাইল ফোন টোন কিছুই ছিল না যে আমরা পরিবারের সাথে আলোচনা করব, বা মাকে বাবাকে ফোন করে কোনো কিছু বলবো, এরকম কোনো কিছু আমাদের মাঝে ছিল না। তোরে বিয়ে করছি, বিয়ে করার পর এখানেই পড়ে আসি। তখন আস্তে আস্তে করে আমাদের এলাকার ছেলেফেলেগুলোর মাধ্যমে আমার আব্বা বিষয়টা জেনে যায় যে আমি এরকম করে ওকে বিয়ে করছি। তার প্রায় সপ্তাহখানিক পরে একদিন আমার আব্বা আর আমার মা হঠাৎ করে সকালবেলা এখানে চলে আসে। আমরা যে বাসায় থাকতাম ওই বাসায়, ওই সময় আমি কাজ করতাম, টুকিটাকি কাজ করতাম, এবং তাপসা ঘরেই থাকতো। আব্বা মা দুজনেই আসার পর ওদেরকে দেখে তো আমি খুব অবাক। আমার আব্বা আমার বলে, এটা তুই কী করলি? যে চাকমাদের সাথে আমাদের সম্পর্ক নারীর সম্পর্কের মতো ছিল, নাবির সম্পর্কের মতো ছিল। আমরা ওদের বাড়িতে যাইতাম, ওদের বাড়িতে খাইতাম, থাকতাম, ঘুমাইতাম। আমাদের মাঝে এত বিশ্বাস ছিল, চাকমার আমাদেরকে এত বিশ্বাস করতো, কিন্তু সেই বিশ্বাসের জায়গার মধ্যে তুই এটা কী করলি? কীভাবে তুই এই কাজটা করতে পারলি? আমি তখন চুপচাপ, আমি কিছু জানি না, জাস্ট নিচের দিকে তাকায় আছে। আমার আম্মা তখন আমাকে বলতেছে, তুই আমার ওই দিন কী জিজ্ঞেস করছিলি? তুই জিজ্ঞেস করছিলি না তারাশ বেগমের কথা? আমি না তোরে বললাম যে হ্যাঁ। এরপরও তুই কীভাবে এমন একটা ঘটনা ঘটাই দিলি? আমি বললাম, মা তুমি চুপ থাকো, একটু সাইডে আসো। আমাকে সাইডে নিয়ে বলতেছি, এই বিষয়টা কিন্তু তাপসা কোনো কিছু জানে না, ওকে তোমরা এগুলো জানাইও না। আমার মা বলে, তাপসা জানে কি জানে না ওইটুকুন তো জানি না, কিন্তু আমাদের তো এখন ওই এলাকাতে থাকাটা অনেক মুশকিল হয়ে গেছে। চাকমাদের বিভিন্ন নেতারা আসে, আমাদের ঘর বাড়ি ভাঙচুর করার জন্য চেষ্টা করে। তোর জন্য আমাদের পুরো গ্রামের মানুষগুলো এখন লাঞ্ছিত। সবাইকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য চাকমারা উঠে পড়ে লেগেছে। আমাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করে দিবে, ওই গ্রামে আমাদেরকে থাকতে দিবে না। গ্রামের বিভিন্ন মেয়েদেরকে ইপটিজিং করে উঠে এনে তারা বলে যে তুই যেরকম উপজাতি মেয়েকে নিয়ে চলে আসছিস, তারাও আমাদের ধর্মের মেয়েকে নিয়ে চলে যাবে। এরকম করে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে। এখন কি করা যায়? আমি বললাম, মা আমি তো জানি না, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো।
এমন করে আমি তখন আম্মুরে বলি। আম্মু তখন বলে আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আম্মু তখন যায় ওই বাড়িতে, ওদের ওখানে যায়, আবার চলে যায় বান্দরবানে। এবং চলে যাওয়ার পরে আমি আর তাপসা তখন হচ্ছে চট্টগ্রামেই থাকি। ওইখানে গিয়ে মা তখন কী কী করে জানি না, প্রায় 15 দিন পরে এই তারাশ আর আমার মা, তারা দুজনে হচ্ছে এখানে আসে। তারাশ হচ্ছে ওই মহিলাটা, মানে তাপসার মা। আসার পরে উনি তাপসাকে জড়ায় ধরে খুব কান্নাকাটি করে, এগুলো বলে, আমাকে বলে যে তুই এটা কী করলি, একটাবার ভাবলি না এখন তো তোদের ওইখানে থাকাটা অনেক মুশকিল হয়ে যাবে, অনেক দুর্বাট হয়ে যাবে, তোদেরকে সবাই অনেক মারবে। পরে তিনি আমাকে বলে তুই আমার সাথে চল, এবং গেলে পরে আমরা আমাদের যে চাকমা সর্দার আছে ওই সর্দারের কাছে তোকে নিয়ে যাব, সর্দার যেই বিচার করে এটাই তোকে মাথা পেতে নিতে হবে। তাপসা তখন যেতে রাজি হয় না। তাপসা বলে না আমরা যাব না। ওর মাকে বলতেছে তুমি যাও, আমি ওকে বিয়ে করে ফেলছি, আমরা এখানেই থাকবো, আমরা চট্টগ্রাম শহর থেকে যাব না, আমরা ওইখানে যাব না। তো উনি বলতেছে তোদেরকে যাওয়াই লাগবে এবং ওখানে যেতে হবে, ওখানে গিয়ে কথা বলতে হবে, এখানকার বাইরে তোরা থাকতে পারবি না, এটা সম্ভব না, তোদেরকে যাওয়াই লাগবে। ওরকম করে তাপসাকে তখন টানাটানি করতেছে। তাপসা বলে যাবো না, কিন্তু ওর মা ওকে নেওয়ার জন্য খুবভাবে হচ্ছে সিন ক্রিয়েট করতেছে, ঝামেলা করতেছে। এক পর্যায়ে আমি তখন তাপসাকে বললাম যে তাপসা ঠিক আছে চলো, এখন আমাদেরকে যেহেতু নিতে চায়, দেখি না ওই উনি কী বলে, চাকমা সর্দার কী বলে। উনি তো আর আমাদেরকে মেরে ফেলবে না, হয়তো একটা রায় দেবে, এবং রায়টা কী দেয় সেটা আমরা শুনি। পরে 2 দিন পরে তাপসা, আমি এবং তাপসার আম্মা তারাশ এবং আমার আম্মা, আমরা সবাই মিলে হচ্ছে বান্দরবনে গেলাম। তো ওই দিনটা মনে হয় এমন একটা দিন ছিল ওই এলাকাটার জন্য খুবই থমথমে একটা ভাব, চাকমা জাতি এবং বাঙালি জাতির ভিতরে একটা মারামারি মুখর একটা অবস্থা। যদিও বাঙালিরা মারামারি করে কখনোই চাকমাদের সাথে পারবে না, কিন্তু তারপরেও তারাও তাদের জায়গায় প্রস্তুত ছিল, যদি তাদেরকে অ্যাটাক করে তারা ফিরতি অ্যাটাক করবে। কারণ এই পর্যন্ত আমি পালিয়ে যাওয়ার পরে বাঙালিদের উপর অনেক অত্যাচার হয়েছে, ওদের ঘর বাড়ি ভেঙেছে, ওদের থাকার বাসস্থান ভেঙে দিয়েছে, ওদের অনেক ক্ষতি করেছে। মানে এরকম হয়তো যে উপজাতি মানুষরা পাইলে ওদেরকে মারতো, বাঙালিদেরকে মারতো। তো সেই পরিস্থিতির মধ্যে আমি তখন লাস্টে ওইখানে গিয়ে উঠলাম, এবং ওঠার পরে আমাকে তখন ওই দিন মানে প্রায় আসরের আজানের পরে 4টা-5টার দিকে আমাকে আর তাপসাকে তারাশ, আমার বাবা মা সবাই মিলে তখন ওইখানে নিয়ে যায়। ওই মানে ওদের যে সর্দার আছে, চাকমার যে সর্দার আছে, সর্দারের বাড়িতে নেয়। সর্দারের বাড়িতে নিলে সর্দার তার ভাষায় তাপসার সাথে কথা বলে। আমি উপজাতিদের ভাষাটা খুব একটা বুঝতাম না, তবে 2-1টা ওয়ার্ড বুঝতাম। যেই 2-1টা ওয়ার্ড বুঝতাম, ওই 2-1টা ওয়ার্ডের মাঝে আমি এই কথাটা শুনতে পারছি যে ওই চাকমার সর্দার তাপসাকে জিজ্ঞেস করতেছে তুই কি ওই ছেলের সাথে থাকবি নাকি চলে আসবি, এটা বলে। তাপসা বলে থাকবে। তখন থেকে ওই সর্দার তখন আদেশ করে ওর মাকে, যেহেতু তোমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করে ফেলেছে, ওই ছেলের সাথে থাকতে শুরু করেছে, তাহলে আমাদের ধর্ম থেকে ওকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হলো, মানে আমাদের ধর্ম থেকে তাকে ত্যায্য করা হলো। ও কখনোই আর আমাদের ধর্মে আসতে পারবে না, এবং আমাদের ধর্মীয় কোনো লোকজনের সাথে তার চলাফেরা হবে না, কথাবার্তা হবে না। ও বাঙালি হয়ে যাবে এবং ওই বাঙালিদের সাথেই থাকবে। এই রায় তখন হচ্ছে ওই চাকমা সর্দার দেয়। দিলে পরে তারাশ মানে তাপসার আম্মা তখন অনেক কান্নাকাটি করে যে কোনো না কোনোভাবে এটার কোনো কিছু করা যায় কিনা। তিনি তখন একটাই রায় দেয়, হয় মোজাম্মেলকে আমাদের ধর্মে চলে আসতে হবে, কমপ্লিটলি আমাদের ধর্ম পালন করতে হবে, পাহাড়ি হয়ে যেতে হবে, আর অন্যথায় তাপসাকে ওদের ধর্মে চলে যেতে হবে, মানে মুসলিম হয়ে যেতে হবে। দুইজন দুই ধর্মে থেকে কখনো কোনো সম্পর্ক হবে না, উনি এটা ডিরেক্টলি বলে দেয়। তো বলে দেওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন তাপসাকে বলি যে তুমি চলো, তুমি তো মুসলমান হয়েই গেছো, সমস্যা কি, তুমি আমাদের সাথে থাকবা। এরপরে তাপসা তখন আমাদের কাছে মানে একদম ইয়েতে চলে আসে, প্রাইভেট একদম কমপ্লিটলি চলে আসে। আসার পরে তাপসা আর আমরা যে ওই গ্রামে থাকতে শুরু করি। যদি আমাদের উপর অনেক অত্যাচার হয়, অনেকে এই বিষয়টা মেনে নিচ্ছিল না, অনেকে আমাদেরকে মারার জন্য প্রতি রাতে হচ্ছে আমাদের উপরে মানে অনেক ধরনের ঝামেলা টামেলা করতো, আমাদেরকে মেরে ফেলবে, এটা করবে ওইটা করবে। যদিও আমাদের গ্রামের মানুষগুলো সবাই একমত ছিল, সবাই একমত থাকার কারণে, আমার পাশে থাকার কারণে কেউ আমার খুব বেশি একটা ক্ষতি করতে পারে নাই। তো এরপর আমাদেরকে মারার জন্য অনেক ধরনের পায়সালা, অনেক ধরনের পরিকল্পনা উপজাতিরা করে, কিন্তু আসলে এগুলোতে কোনো একটা কাজ হয় না। তো আমি আর তাপসা একইভাবে হচ্ছে তখন আস্তে আস্তে করে মানে হচ্ছিলাম। তো এই তারই মাঝে প্রায় 1.5-2 মাসের মতো কেটে যায়। 1.5-2 মাস পর আমার আম্মু সিদ্ধান্ত নিল যে আমাদের তো আরও কিছু আত্মীয় স্বজন আছে যারা অন্য এলাকায় থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে একটা বড় করে অনুষ্ঠান করবে, আর ওই সময় তারাশকেও বলে দেওয়া হয়, মানে তাপসার আম্মুকেও বলে দেওয়া হয় উনি যাতে কোনোভাবে আমাদের এদিকে না আসে, আমাদের সাথে এবং আমার আব্বার সাথেও কোনো রকমের কোনো যোগাযোগ না রাখে, আমাদের মহল্লার দিকে না আসে, আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে। এবং তিনি যদি ওই এলাকায় যায় তাহলে চাকমা সর্দার বলে দিয়েছে যে তারা অনেক ক্ষতি হবে, মানে তারাশের অনেক ক্ষতি হবে। যার জন্য তারাশের ওই আন্টি তখন আমাদের ওইদিকে আসেও না,
আমাদের সাথে কোনো কথা বলেও না, এবং তিনি তাপসার কোনো খোঁজ খবরও নেয় না। তাপসা তখন সম্পূর্ণ আমাদের সাথে আছে, আমাদের ধর্ম পালন করতেছে এবং আমাদের সাথে সে সুখে দুঃখে মিশে আছে। ওই সময় আম্মু তখন সিদ্ধান্ত নিল যে একটা ছোটোখাটো অনুষ্ঠান করবে, কিন্তু অনুষ্ঠান করার জন্য তো টাকার প্রয়োজন। আমাদের কাছে তো আসলে অত বেশি টাকা নাই। তো আম্মু তখন ভাবতেছে যে টাকা কোথায় পাবো। আমাদের ওইখানেই একটা গাছ আছে, আমাদের একটা বড় একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা গাছ আছে অনেক বড়, এটা জাম গাছ, অনেকেই চিনেন, ভূতি জাম বলে, ভূতি জাম গাছ অনেক বড়। তো আমার আম্মু তখন পরিকল্পনা করলো যে গাছটা অনেক বৎসর পুরনো একটা গাছ, ওই গাছটা আম্মু তখন পরিকল্পনা করলো বিক্রি করে ফেলবে। গাছটা বিক্রি করলে যে কিছু টাকা হবে সেই টাকাগুলো দিয়ে আমার আর তাপসার বিয়ের একটা ছোটোখাটো অনুষ্ঠান আমার আম্মা করবে, ওরকম একটা পরিকল্পনা আমার আম্মা করলো। তো গাছটা বিক্রি করবে, আমার আম্মু তখন আমারে বললো যে তুই গাছটা মানে কাটার ব্যবস্থা কর এবং লোকদের সাথে কথাবার্তা বলে এটা বিক্রি করে দিব। তো যদিও পাহাড়ি এলাকাতে কাঠের অত একটা দাম নাই, মানে অত একটা দাম নাই, তারপরেও যতটুকু পাই, কারণ অনেক পুরনো গাছ তো, হ্যাঁ মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে। তো আমি তখন যাই, গেলে পরে গাছটা কাটার জন্য একটা পরিকল্পনা করি এবং আমিও ওই দিন 3-4টা কোপ গাছের নিচে দিয়ে আসি যেটা কাটবো। তো তারাশ আর আমি, তাপসা আর আমি একই সাথে থাকতাম। তো থাকার পর আমরা যখন ঘুমাইলাম রাতের বেলায়, ওই গাছটা যেদিন কাটলাম, মানে কয়েকটা কোপ দিয়ে এসে ঘুমাইলাম, ঘুমানোর পরে ওই রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি, এবং স্বপ্নটা একটা অদ্ভুত রকমের স্বপ্ন ছিল। আমি দেখতেছি যে আমার কাছে মানে একদম ধর্মিক একটা লোক আসছে, মানে উনি পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা, দাড়িওয়ালা, খুবই বুজুর্গ টাইপের একজন লোক এসে আমাকে বলতেছে যে এই গাছটা না কাটার জন্য। আমাকে বলে যে এই গাছটা কিছুদিন পরে কাটো, ওরকম করে খুব স্মুথলি আমাকে স্বপ্নের মধ্যে এসে বলে যে গাছটা কিছুদিন পরে কাটো, এটার মধ্যে আমাদের অনেক কিছু আছে, আমরা আমাদের জিনিসপত্রগুলো সরাই নিই, এরপরে তোমরা গাছটা কাটো, এখন গাছটা কেটো না, আমাদেরকে সময় দাও। এটা বলে আমি জাস্ট এটুকুনি স্বপ্ন দেখার পর আমি তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠলে পরে আমি তখন আম্মুর রুমে যাই, আম্মার রেখে আমি তখন ব্যাপারটা জানাই যে আম্মা এমন এমন ঘটনা। আম্মা বলে যেহেতু এটা অনেক পুরনো গাছ, এরকম কিছু হইতেই পারে, সম্ভবত এরকম কিছু হইতেই পারে, থাক আমরা কয়েকদিন পরে কাটবো। কিন্তু এই কথা আমার আব্বা শোনার পর আব্বা তখন বলে এটা কোনো কথা, গাছ কাটবো, কি স্বপ্নে দেখছে না দেখছে, স্বপ্নের কথার কোনো মূল্য আছে নাকি, কোনো ভ্যালু আছে নাকি, গাছ কাটবো গাছ কেটে ফেলবো, কোনো স্বপ্নের কথার মূল্যায়ন করা যাবে না। একইভাবে তাপসেও তখন আমার আব্বাকে সাপোর্ট করে যে হ্যাঁ গাছ যেহেতু কেটে ফেলবো, এটা কেটেই ফেলেন, এটার মধ্যে এত কিসের কথা। ওই রাতের মধ্যে আমরা আলোচনা করার পরে সকালবেলা আমি তখন নামাজ পড়ি। ওই সময় আমি এবার নামাজ পড়তে শুরু করি, যদি আমাদের এলাকায় কোনো মসজিদ ছিল না, আমরা নিজেরা আজান দিয়ে নিজেরাই নামাজ পড়তাম। তো নামাজ শেষ করার পরে আমি তখন আমাদের গাছটার নিচে যাই। গাছটার নিচে গিয়ে অনেকক্ষণ ধরে গাছটার দিকে তাকায় থাকি। গাছটা এত মোটা ছিল যে আমার মতো 4টা ছেলে আঞ্জা দিলেও গাছটা আসবে না, এত পরিমাণের মোটা, অনেক বড়। তো যেহেতু পাহাড়ের উপরে, মানে গাছটা এক অন্যরকম সুন্দর লাগে আর কি, অনেক সুন্দর লাগে, একদম উঁচা একটা পাহাড়ের উপরে এত বড় একটা জাম গাছ, এত পুরনো একটা জাম গাছ। পরে আমি তখন চিন্তা করতেছি কী করা যায়। তো এর আগের দিন তো বলে আসছি মানে যারা গাছ কাটবে তাদেরকে আসার জন্য, ওইখানে থাকা অবস্থা তারা তখন চলে আসছে, মানে ওদের গাছ কাটার সব রকম প্রস্তুতি নিয়ে। তো আসার পরে আমি তখন ভাবতেছিলাম যে গাছটা কেটেই ফেলবো, স্বপ্নের মধ্যে যা দেখছে তাতে কোনো ভ্যালু নাই বা এটা কিছুই হবে না, গাছ কেটে ফেলবো। তো যদিও আমার আম্মা একটু বাধা দেয়, আব্বু বাধা দেয় না, এবং তাপসভাবে বাধা দেয় না, বলে গাছ কাটার তো কেটে ফেলো, এটা নিয়ে এত কথা বলার কিছুই নেই। যাই হোক, পরে গাছ কাটার জন্য প্রস্তুতি নেওয়া হয়, ওরা ওদের মতো করে গাছ কাটবে, সব রকম প্রস্তুতি নিতে আসে, গাছ কাটবে এবং গাছটা কাটে। প্রায় বিকাল 2টা-2:30টার দিকে গাছটা তখন কাটা হয়। কাটার পরে গাছটাকে যখন আমরা ঢালগুলো ফেলি, ওই সময় কিন্তু আমরা গাছের মধ্যে কোনো পাখি দেখি নাই, মানে যখন অনেকগুলো ঢাল কাটা হয় গাছটা, ওইখানে কোনো রকমের পাখি ডেকে কোনো কিছু দেখা যায় না। কিন্তু গাছটা যখন পরিপূর্ণভাবে কেটে গাছটাকে ফেলে দেওয়ার পরে ওইটার মধ্যে অনেক পাখি দেখা যায়, মানে অনেক ধরনের পাখি, অচেনা অনেক পাখি, যে পাখিগুলোকে আমরা কখনোই দেখি না, এরকম অনেক পাখি ঢালঢুলের সাথে পড়ে এবং অনেকগুলো পাখি ওখানে মারা যায়। এটি দেখার পর একটু অবাক লাগে। তো অবাক লাগার পরে কেউ আর ব্যাপারটাতে কোনো কিছু মানে অন্য কোনো কিছু মিন করে না করার পরে যে যার মতো করে আমরা তখন গাছটাকে প্রায় সন্ধ্যার আগে গাছের কাজ সম্পূর্ণ হয়ে যায়। সন্ধ্যার আগে গাছের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তখন ঘুমাইতে চলে যাই, মানে কাজটা শেষ করে যখন আমি রাতে ঘুমাইতে যাই। আমি যখন রাতে ঘুমাই প্রায় রাত্র এরকম হবে যে 1:30-2টার দিকে এরকম হয়েছে যে আমি চিৎকার করতেছি ঘুমের ভিতরে, মানে আমার মা পাশের রুম থেকে ডাকতেছে এই কিরে কী হয়েছে। আমি যখন ডাকতেছি তখন হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, মানে ঘুম ভাঙার পরে আমি দেখি যে আমার শরীরে এরকম রক্তের চাকার মতো লেগে আছে, মানে একটা মানুষকে পিটাইলে যেরকম হয় না এরকমভাবে, মানে আমাকে পিটাইছে যে বিভিন্নভাবে আমার শরীরের বিভিন্ন জায়গায় এরকম মায়ের দাগ রয়ে গেছে, মানে ওরকম কী জাতীয় মারছে, অনেক দাগ।
আমি কান্না করতেছি। আম্মু তখন আসছে, এসে বলতেছে কিরে এই ধরনের দাগগুলো কোত্থেকে, এই ধরনের দাগ কেন? আমি তখন বলতেছি আমার তাপসা মারছে। আম্মা তখন তাপসাকে বলে তুমি ওরে মারছো? ও আমার তাপসা বলে না না আমি কেন মারবো, আমি তো মারি নাই, আমি তোর সাথে শুয়ে আছি, আমি মারি নাই। কিন্তু আমি আম্মুরে বলতেছি আম্মু তাপসা আমারে মারছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি শুয়ে আছি এবং তাপসা আইসা হাতের মধ্যে এরকম একটা চাবুকের মতো ছিল এবং যেটা অনেক শক্ত ধারালো, মানে এইটা দিয়েও আমাকে পিটাইতে আসে, মানে কঠিনভাবে আমাকে মারছে, আমার শরীরের মধ্যে একদম রক্তের দাগ বসায় দিছে। এরকম ঘটনা ঘটলো। এবার আমি আম্মুকে বলতেছি, আম্মু আমাকে বলতেছে তাইলে এটা মনে অন্য কোনো সমস্যা, আমাকে দোয়া দরুদ পরে আমার ঘুম পাড়ায় দেয়। একইভাবে ঘুমানোর পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে যখন আমার ঘুমটা লেগে আসে আমাকে আবারও মারতে শুরু করছে। আমি স্বপ্নে দেখি যে তাপসা আসছে এবং আসার পরে সে আমাকে পিটাইতেছে। তো এখন কথা হচ্ছে যে ও যে আমাকে মারতেছে, ও তো মারতেছে না আমি বুঝতেছি, কিন্তু আমার গায়ে তো মায়ের দাগগুলো রয়ে যাইতেছে, অনেক মোটা মোটা হয়ে দাগগুলো পড়তেছে, এমনভাবে পড়তেছে যেটা দেখলে ভয় লেগে যায়, মানে একদম ভয় লেগে যাওয়ার মতো অবস্থা। আমি তখন চিন্তা করতেছি, যাই হোক এরকম করে ফজর আজান দিছে, আমি আর শোয়া থেকে উঠতে পারি না। আমার তখন প্রচণ্ড রকমের জ্বর আসছে, এত পরিমাণে জ্বর আসছে যে আমি বলে বোঝাতে পারবো না। জ্বরে আমি যেন মরে যাচ্ছিলাম। আমার আম্মু তারপর আমাকে ধরে টরে কোনো রকমের গরম পানি দিয়ে আমার মাথায় পানি টানি ঢেলে আমাকে একটুখানি ভালো করে এবং নাস্তা করায়। আমার শরীরের এত পরিমাণের ব্যথা যে আমার আব্বা গিয়ে আমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসে। ব্যথার ওষুধ খাই এবং খাওয়ার পরে রাতটা কোনো মতে, দিনটা কোনো মতে কাটে। সন্ধ্যার পরে আমি যখন আবার শুইতে যাই, আর এদিক দিয়ে আম্মু তো ওই যে গাছ বেচে গাছের টাকা নিছে, তারপরে আমাকে বিয়ে করানোর প্রস্তুতি নিতে আসে, বিয়ে শাদী হবে, মানে বিয়ে শাদী হবে বলতে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে আসে। এর পরের রাতে ভাই আবারও একইভাবে আমি প্রথমে দেখলাম যে আমার আম্মু আসছে ওরকম একটা লাঠি নিয়ে আইসা আমাকে পিটাইতে আসে। এরপরে দেখলাম যে সেম একইভাবে তাপসা আসছে, তাপসাও একটা লাঠি নিয়ে এসে আমাকে পিটাইতে আসে। মানে একজনের পরে একজন আইসা আমাকে মারতেছে, বিভিন্ন রূপে আইসা আমাকে পিটাইতে আসে। এবং ওই সময় ওই দিন আর আমি চিৎকার করতে পারি না, মানে অন্য ওর আগের দিন তো চিৎকার করছি আম্মু আসছে, বা ওই দিন আমি জাস্ট করতেছি, আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। সারাটা রাত আমাকে পিটাইছে। সকালবেলা ফজর আজান দেওয়ার সাথে সাথে আমি অজ্ঞান আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পর আমি দেখেছি আমি ঘরের দুইটার মধ্যে শুয়ে আছি এবং আমার অবস্থা খুব খারাপ। আমার পুরো শরীর একদম ফুলে গেছে, এত পরিমাণের মারছে যে আমার পুরো শরীর একেবারে ফুলে গেছে। যাই হোক, এরকম অবস্থার ভিতরে এবার আমার আম্মু করলো কি, আমাদের এলাকাতে ওরকম কোনো ভালো হুজুর নাই, অনেক দূরে থেকে আমার আম্মু একজন হুজুরকে খবর দিছে। হুজুর তখন আসছে, আয়সা দেখছে, দেখা বলতেছে যে 1000-এরও বেশি জিন আমরা মেরে ফেলেছি, মানে 1000-এরও বেশি জিন এবং জিনের বাচ্চাদেরকে আমরা মারছি। উনি বলতেছে তো যার জন্য এটা শাস্তি নেবেই, আমাদের উপর এটা প্রতিশোধ নেবে। যদিও তিনি অনেক তাবিজ তোমার পরাই দিছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপরে রাতে আবারও সেম একইভাবে আমাকে মারে, এমন মারে যে মায়ের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমাকে কুকুরের মতো পিটায়, আমার শরীরে মায়ের মানে রক্তের দাগ ফালায় দেয়, এমনভাবে মারে। আমি দেখতে পাই যে আমার বউ আসছে, লাঠি নিয়ে আসছে, ও এসে আমাকে মারতেছে, ও আসছে লাঠি নিয়ে আসছে আমাকে মারতেছে, ওই মারে। বেশিরভাগ আমি দেখি যে তাপসা আমাকে মারে। তো আমার আম্মু আবার অনেকের কাছে যায় যে আবার সাকমা জাতিরা কোনো কিছু করলো কিনা, কারণ তারা তো এগুলো অনেক ভালো করতে পারে, মন্ত্রতন্ত্র তারা অনেক ভালো জানে। কিন্তু সবাই বলতেছে যে না, যাদের কাছে যায় তারা বলে যে না, সাকমারা কিছু করে নাই, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই জিনেরাই করতেছে। আমরা জিনেদের বাসস্থান ভেঙে দিয়েছি, তাদের থাকার জায়গা ভেঙে দিয়েছি, এরকম ওরা করতেছে। প্রায় 15 দিন কেটে গেছে। আমি আমারে বললাম যে আম্মা, বিয়ে শাদী পরে আর বিয়ের কোনো অনুষ্ঠান লাগবে না, কোনো অনুষ্ঠান করতে হবে না, আগে তুমি আমাকে বাঁচাও। আমার মা অনেক কবিরাজ, অনেক সাকমা কবিরাজ, বৌদ্ধ কবিরাজ, মুসলমান কবিরাজ, অনেক ধরনের কবিরাজ আমার আম্মা এনেছে, কিন্তু কোনো কবিরাজ আমাকে ভালো করতে পারে না। সব কবিরাজে আসে, আইসা দেখে, এই মায়ের দাগগুলো দেখে, কথাবার্তা বলে, তারা তখন আবার চলে যায়, ওরকম কিছুই করতে পারে না। এর মাঝে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার অবস্থাটা এরকম হয়েছে যে আমি এই এলাকাতে আর থাকার মতো কোনো উপায় নেই। একদিন রাত্রে আমাকে এমনভাবে পিটাইছে যে পিটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। অজ্ঞান আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। আমার যখন জ্ঞান ফিরে আমি তখন দেখতে পাই আমি কিন্তু ঘরেই ঘুমাইছি, আমার বউ তাপসার সাথে একই খাটে ঘুমাইছি, কিন্তু ঘুম ভাঙার পর আমি দেখি যে আমি আমাদের এলাকা থেকে অনেক দূরে একটা রাস্তার পাশে শুয়ে আছি। তখন প্রায় ফজর আজান দিয়ে দিয়েছে, আজানের সময়। তো এইখানে আমি কীভাবে আসলাম, মানে এই রাস্তার পাশে আমি কীভাবে আসলাম এটা আমি জানি না। যে রাস্তার পাশে আমি শুয়ে আছি এরকম একটা অবস্থার ভিতরে, মানে খুবই খারাপ অবস্থা, আমার শরীরের ভিতরে মাইটের, ওইখান থেকে আমি শুয়ে আছি। তো শুয়ে থাকার পরে আমি তখন পরিকল্পনা করলাম, মানে তখন ফজর আজান দিয়ে দিছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছি আমি আর ওই এলাকাতে যাব না, মানে যেখানে আমি গাছ কাটছি, তাপসা যেখানে আছে, কারণ বেশিরভাগই দেখি যে তাপসা এসে আমাকে মারতেছে, ওই আমাকে মারে।
তো যার জন্য আমি পরিকল্পনা করলাম যে আমি আর ওইখানে যাব না। সেখান থেকে আমি তখন একইভাবে হচ্ছে ওখান থেকে চলে আসছি। মানে আমি তখন ওই সকালবেলায় হাঁটতে হাঁটতে স্টেশনে আসছি এবং স্টেশনে বসে থাকি আমি তখন সকালবেলা। আমার কাছে কিন্তু কোনো টাকাও নাই, জাস্ট একটা শার্ট গায়ে একটা লুঙ্গি পরা অবস্থা আমি তখন চট্টগ্রামে চলে আসি, যেখানে আমি আগে থাকতাম আর কি তাপসাকে নিয়ে ওইখানে চলে আসি। ভাড়াও নেই আমার কাছে, আমি ড্রাইভারকে বুঝিয়ে টুঝিয়ে কোনো রকম ওইখানে আসি। আসার পর ওখানে পোলাপানের কাছ থেকে টাকা ঢুকে নিয়ে আমি আর বাড়ির দিকে যাই না। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে আমি বাড়িতে যাই না এবং আমার বাড়ি থেকেও আমার মাও কখনো আমার খোঁজ খবর নিতে আসে না যে আমি যে বাড়িতে গেলাম না, আমি কোথায় আছি, বা আমার পরিবারে কোনো মানুষ আমার খবর নেয় নাই। প্রায় 15 দিনের মতো আমি ওইখানে পড়ে আছি, ওই জায়গাটার ভিতরে, ওই গ্রাম, মানে ওই চট্টগ্রাম শহরে ওইখানে ওদের সাথে কাজ করে পড়ে আসছে। 15 দিন পরে কিছু টাকা পয়সা পাইছি ওইখানে কাজ করার পরে, সেই টাকা পয়সাগুলো দিয়া আমি তখন আমার মানে কেন আমার কোনো খবর নিল না আমার পরিবার, মানে কেন আমার কাছে কিন্তু তাদের কোনো মোবাইল নাম্বারটা আমার ওই ধরনের কোনো কিছুই নেই। বা আমাদের ওই সময় আমাদের এলাকাতে কেউ মোবাইল ফোন চালাইতো না, কারণ পাহাড়ি এলাকা তো নেটওয়ার্ক একেবারেই ছিল না। আর্মিদের কাছে মোবাইল টোবাইল ছিল, কিন্তু আমাদের কাছে কোনো মোবাইল ফোন টোন ছিল না। পরে আমি 15 দিন কাজ করার পরে আবারও বাড়িতে যাই। বাড়িতে গেলে পরে বিষয়টা আমার কাছে খুবই অবাক করা একটা ব্যাপার। আমি যখন বাড়িতে যাই তখন প্রায় বিকালের দিকে। তো বাড়িতে গেলে পরে আমার আম্মা আমাকে জিজ্ঞাসা তাপসা কোথায়। আম্মু বলে, আমি বলি যে তাপসাকে, আমি তো তাপসাকে দেখি নাই, কেন আমি তো জানি না তাপসা কোথায়। আমার আম্মা বলে, তুই আর তাপসা একসাথে বেরোইলি, তো এখন তাপসা কোথায় তুই জানিস না? আম্মু আমাকে বলতেছে। তো আমি বললাম যে এটা কী বলে। এবারে আব্বু আসে, আব্বু এসে বলে, কিরে ওরে কই রেখে আসছিস? তাই আমি বললাম যে আব্বু এমন ঘটনা, আমি তো ঘুমাইছিলাম ঘরে এবং আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি যে আমি অমুক জায়গায় অমুক পাড়ায় আমি রাস্তার পাশে শুয়ে আছি। ওইখান থেকে আমি আর বাড়িতে আসি নাই, কারণ আমার বাড়িতে আসতে ভয় লাগতেছিল। প্রতি রাতেই তো আমাকে মারে, আমি তো মায়ের জ্বালা সহ্য করতে পারি না, যার জন্য আমি ওইখান থেকে চট্টগ্রাম শহরে চলে গেছি। তো আমার আব্বা বলে, কি বললি তুই আর তাপসানা রাতের বেলা একসাথে বেরোইলি? তুই আর তাপসানা বললি যে তোরা শহরে চলে যাবি, এখানে থাকবি না, কোন হুজুর দেখাবি, তাপসাও না তোর সাথে গেল। আমি বললাম, কই আব্বা, আমি তো তাপসাকে নিয়ে যাই নাই, আমি তো, আমার যখন জ্ঞান ফিরছে এই অবস্থা। আব্বা আম্মা তখন মানে অবাক হয়ে গেছে যে তুই তো তারা লুয়ে গেলি। এমন কথাবার্তা হইতে হইতে তখন আমাদের পার্শ্ববর্তী গ্রামের আরও 2-1 মানুষ, মানে বাইরে আরও 2-1 মানুষ আসে। এই সময় আস্তে আস্তে তখন উপজাতি আরও 2-3 মহিলাও চলে আসে। মানে এটি নিয়ে কথা কাটাকাটি হইতে হইতে উপজাতি মহিলারাও আসে, যেহেতু ব্যাপারটা অনেক দিন ধরে এরকমটা ঘটতেছে। এমন করতে করতে যখন এই খবরটা তখন মানে তারাশের কাছে চলে যায়, মানে তাপসার আম্মার কাছে যাওয়ার পরে তিনি তখন খুবভাবে এই দিন রাতে তিনি তখন আসে। মানে এত বছরে কিন্তু তিনি কখনোই আসেন আমাদের বাড়িতে বা কখনোই তাপসার খবর নিতে আসে নাই, বাট উনি ওই দিন আসে। আসার পর উনি জিজ্ঞেস করে ঘটনা কি। আমার আব্বা আম্মা তখন ওনার কাছে ওই সত্যটাই বলে, যেটা হয়েছে যে রাতের বেলায় নাকি আমি নাকি আমার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে তাপসাকে নিয়ে চলে গেছি, যে আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে গেছি। এটা নাকি আমি তাদেরকে বলে গেছি। আমি আমার আব্বা আম্মাকে এটাও জিজ্ঞেস করতেছি যে এত রাতের বেলায় যে আমি আর তাপসা চলে গেলাম, তোমরা আমার আটকাইলা না? মা বলে যে আমি নাকি বলছি আমার বন্ধুর গাড়ি আছে, আমার বন্ধুর গাড়ি আমাকে নিয়ে যাবে এখান থেকে, কারণ আমাদের তো পাহাড়ি এলাকা, ওই পাহাড়টা পার হইলে ওইখানে রাস্তা আছে, সমতল রাস্তার মধ্যে নাকি আমার বন্ধু আছে, বন্ধুর গাড়ি দিয়ে আমি চলে যাবো চট্টগ্রাম শহরে। এই কথা বলে নাকি আমি বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু ওই সময় তো এই ধরনের কোনো কথা আমার পরিবারের সাথে হয় নাই। একইভাবে তারাশের মা তখন বিষয়টা অন্যভাবে নেয়। তারাশের মা মনে করে যে আমরা তারাশকে মেরে ফেলছি, এবং মেরে ফেলে এখন একটা জাস্ট অভিনয় করতেছি গোটা পরিবারের মানুষ মিলা, তারাশটা আমরা মেরে ফেলছি। এবং তারাশ যেহেতু আমাদের সাথে আছে, থাকলে পরে আমরা অনেক ধরনের সুবিধা পাচ্ছি না, সাকমায় মহল্লাতে যেতে পারি না, সাকমাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এবং এই সব কিছুর জন্য আমি তাপসাকে মেরে ফেলছি। উনি এটা মনে করে তখন তিনি আস্তে আস্তে করে উপজাতি পাড়ার, হিন্দু পাড়া, সাকমা পাড়ার যে মানুষগুলো আছে বড় বড়, তাদেরকে তখন জানাইতে আছে যে তার মেয়েকে আমরা ছলচাতুরি করে বিয়ে করছি, এবং করার পরে এখন আমরা জিন ভূতের কথা বলে মেয়েটাকে মেরে ফেলছি। তো ওই রাতের মধ্যেই ওই তারাশের আম্মু গিয়ে যখন জানানোর পরে প্রায় অনেকগুলো আমাদের মুসলমানদের অনেকগুলো ঘর সেদিন পুড়ে ফেলে সাকমা জাতিরা। ওরা আসে এবং মশাল নিয়ে এসে তারা আমাদের ঘর দুয়ার ভাঙচুর করে এবং পুড়ে ফেলে। এবং আমরা রাতের মধ্যে জানতে পারি, যারা সাকমা পাড়াতে থাকে, অনেক বাঙালিরা আছে যারা সাকমা পাড়াতে কাজ করে, তারা বলে যে সাকমারা কীরকম সিদ্ধান্ত নিচ্ছে, আমাকে আর আমার বাবাকে এখান থেকে নিয়ে চলে যাবে এবং নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলবে। ওরকম একটা পরিকল্পনা তারা তখন করছে। একদম সকালবেলা ভোরে তখন আমি, আমার মা আর আমার বাবা ওইখান থেকে তখন আমরা পালাইয়া যাই। আর আমার একটা ছোটো বোন ছিল, বাট ওই বোনটাকে আমরা অনেক আগে বিয়ে দিয়ে ফেলেছি, বান্দরবান শহরেও থাকে। ওর সাথে আসলে আমাদের ওরকম কোনো সম্পর্ক নাই। ওই বোনকে বিয়ে দিয়েছি বোনের জায়গায়, কিন্তু তার সাথে আমাদের ওরকম কোনো ভালো সম্পর্ক নাই। সে জায়গা থেকে পরে আমার বাবা মা আর আমি আমাদের রাতের অন্ধকারেই, সকালবেলা আর কি, আধো আলো আধো অন্ধকারে তখন আমরা এখান থেকে পালাইয়া চলে আসি। বান্দরবান থেকে আমি তখন পালাইয়া চলে আসি, চট্টগ্রাম শহরে চলে যাই।
তো চলে যাওয়ার পরে এরই মাঝে তারাশের আম্মু কিন্তু বিভিন্নভাবে হচ্ছে আমাদের এলাকার যত মানে আমাদের যে গ্রামটা ছিল পুরো গ্রামটাতে এক ধরনের এমনভাবে আমাদেরকে অত্যাচার করে। সালটা 2012-13 দিকে এই ঘটনাটা বান্দরবানের প্রায় প্রত্যেকটা মানুষই জানে। আমাদের পুরো গ্রামের আগুন টাগুন লাগাই দেয় এবং ওই গ্রাম থেকে আমাদেরকে মানে যত মহল্লা ছিল প্রতিটা মুসলিম পরিবারকে ওইখানে নির্যাতিত করে এবং একটা সময় গ্রাম থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত সে জায়গা থেকে পরে আমরা তখন চট্টগ্রাম শহরে চলে গেলাম, গিয়ে ওইখানেই থাকতেছি। তো এখানে থাকতে প্রায় আমি 6 মাসের মতো সে জায়গায় থাকি। আর অন্য কোনো কিছু নেই, আমরা আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখতেছি না। আমি বাবা মা মিল্লা ওইখানেই থাকতেছি, ওইখানে বাবা কাজকাম করে, আমিও কাজকাম করি। 6 মাস পরে আমি হঠাৎ করে একদিন রাতের বেলায় এই তাপসাকে স্বপ্নে দেখি বলতে এরকম যে তাপসারে একটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে, মানে ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলিয়ে রাখছে, ওরা খুব মারতেছে। ওর অবস্থা খুবই খারাপ দেখে আমার খুব মায়া লাগতেছে, আমি কান্নাকাটি করতেছি যে ওকে ছেড়ে দাও, ওরে ওরকম করে মারতেছে, মানে খুব কঠিনভাবে মারতেছে। তো তখন চিন্তা করলাম যে কী করা যায়। আমি সকালে ঘুম থেকে উঠে আমি আম্মুরে বললাম যে আম্মু এমন ঘটনা, এগুলোতে কী করা যায়। আমার আম্মা বলে যে এগুলো বাদ দে, ওদের পরিবারের কোনো কথাও বলিস না, এগুলো কোনো কিছু জানাইস না। পরে চট্টগ্রামের একটা হুজুর আছে, উনি মুসলমান আর কি। তো একদিন আমি ওনার কাছে গেছি বলতে জাস্ট আমার তাপসা কোথায় আছে, এই কেমন আছে বা কে তো ওর সন্তানের জন্য আমি নিজে গেছি। আমি ওকে ভালোবাসতাম, আমার আব্বা আম্মা তো ওকে ভালোবাসতাম, আমি তো ভালোবাসতাম এবং ভালোবেসেই বিয়ে করছি। সে জায়গা থেকে তখন খারাপ লাগলো, আমি তখন এখানে গেলাম। যাওয়ার পরে তিনি একটা গ্লাসের মধ্যে পানি নিল এবং পানি নেওয়ার পরে তিনি আমাকে বলল যে তাপসা এখন কেমন আছে আমি এটা দেখতে পাবো। তো উনি এই গ্লাসের মধ্যে পানিটা নিয়ে একটা অন্ধকার রুমে গেছে। অন্ধকার রুমে যখন গ্লাসের মধ্যে পানিটা ঢালার পরে এই পানিটা তখন ভাই জল করতেছে, আগুনের মতো পানিটা জ্বলতেছে। তো পানিটা এরকম জ্বলতেছে, আমি পানিটার দিকে তাকাইলাম, তাকানোর পর আমি দেখতেছি যে একটা বড় গাছ, মানে অনেক মোটা একটা গাছ, যেটা আমি স্বপ্নে যে বিষয়টা দেখেছিলাম কারণ পানির মধ্যে আমি সেম জিনিসটাই দেখতেছি যে অনেকগুলো মানুষ মিলে ওকে পিটাইতেছে, এরকম গলা ঝুলে বাইদা রাখছে, বাইদা রেখে ওকে পিটাইতেছে, মারতেছে। মানে তখন এতটাই খারাপ লাগলো, এতটাই কষ্ট হচ্ছিলো যে আসলে কি করব, মানে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন আমি মানে কান্নাকাটি করতে ওইখানে আমি তখন কান্নাকাটি করতেছি, কাঁদতেছি যে ওরে কীভাবে বাঁচানো যায়, কীভাবে কী করা যায়। পরে সেখান থেকে বাড়িতে আসার পরে আমি বাসায় আসার পর আমি তখন মারে বলি যে মা এমন ঘটনা, আমি এগুলো দেখলাম, আমি এখন কি করতে পারি, ওরা কেমনে আমি ওখান থেকে বাঁচাইতে পারি, অ্যান্ড ও না থাকলে তো আমি বাঁচবো না, আমার তো খুব খারাপ লাগতেছে, কি করব। মা তখন করে কি আমার মাও তখন ওই কবিরাজের কাছে যায়, গেলে পরে ওই কবিরাজ কীভাবে দেখায় যে এই ঘটনায় এমনি ওরা মারতেছে, এইভাবে ওরা মারতেছে এবং এইভাবে এগুলো বলতেছে। পরে আমার আম্মা কবিরাজের সাথে কথা বলে যে এটা কীভাবে কী করা যায়, এটা থেকে বাঁচার উপায় কী, বা এই যে ওকে এইভাবে মারতেছে এটা থেকে কী করা যায়। তো কবিরাজ এমন একটা কথা বলে, একটা বলির কথা বলে আর কি। তো ওই বলিটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আমার আম্মা এটা কখনোই দিতে পারবে না এবং এটা আমি কখনো বলতেও চাই না। ওই বলিটা আমার আম্মা দেবে না। আমার আম্মা বলে যে না এটা দিতে পারবো না এবং এটা ছাড়া আর কোনো উপায় আছে কিনা। তিনি বলে যে না এটা ছাড়া ওনার কাছে আর কোনো উপায় নেই। তা আমরা তখন ওনার কথাই মেনে নিলাম যে যেভাবে উনি বলতেছে ওই বলি আমরা দিতে পারবো না, মানলাম। তো এভাবে অনেক দিন কাটতে প্রায় 20-25 দিন কেটে যায়। 20-25 দিন পরে একদিন রাতের বেলায় একইভাবে আইসা আমাকে আবার আগের মতো পিটাইতে শুরু করে। তাপসা আইসা আমাকে পিটাইতেছে আর বলতেছে যে আমারে এরকমভাবে কষ্ট দিতেছে, আমারে মারতেছে, তুই কেন শুয়ে আছিস, তুই কেন আমারে বাঁচাইতেছিস না, তুই কেন আসতেছিস না, আমারে বাঁচা, আমারে মারতেছে। এরকম করে তখন ও আমাকে আবার নতুন করে পিটাতে শুরু করে। আমার মা তখন আমাকে নিয়ে চট্টগ্রাম বাইজিৎ মাজার, এই মাজার ওই মাজার অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু না, 2 দিন পরে আমারে পিটায়, মানে এমন পিটায় যেগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরে সকালবেলা মানে রেল লাইনের মতো দাগ পড়ে যায়, এমন একটা অবস্থা। পরে আমার আম্মা একটা হুজুরের সাথে কথাবার্তা বললে হুজুর বলে যে একটা কাজ করেন, বিয়ে পড়াই দেন, একটা বিয়ে যদি করাই দেন তাইলে হয়তো আপনি এটা থেকে রক্ষা পাবেন, একটা বিয়ে করাই দেন। দেন এরপরে আমার আম্মু আমাকে একটা বিয়ে করায়, চট্টগ্রামে একটা বিয়ে করায়। বিয়ে করলে যেহেতু এটা থেকে বাঁচা যাবে, আম্মুকে হুজুর বললো, সে জায়গা থেকে আম্মু তখন আমাকে বিয়ে করাইলে পরে আমার বাসর ঘরের রাতটা ভালো কাটে, কিন্তু এরপরের দিন যেই জিনিসগুলো আমার সাথে হইতো সেম জিনিসগুলো আমি যাকে এখন বিয়ে করলাম আমার ওয়াইফ তার সাথে হইতে শুরু হয়। মানে আমারও পিটায়, তারও পিটায়। সেও স্বপ্নে দেখে যে রাতের বেলায় কোনো একজন মানে বুজুর্গ আইসা ওরে পিটাইতেছে, আর আমি স্বপ্নে দেখি যে তাপসা আইসা আমাকে পিটাইতেছে। কোনোভাবেই কোনো কিছু হয় না। এই মেয়েটা 2 দিন পরে আমাকে নিজে ছেড়ে দিয়ে, কাবিনের টাকা নেয় না, নিজে ছেড়ে আমাকে দিয়ে চলে যায়, আমার সাথে সংসার করবে না। তারপরে প্রায় দীর্ঘ 2 বছরের মতো আমি মায়ের অত্যাচার এগুলো সব সহ্য করি। শেষ পর্যন্ত মানে কোনোভাবেই কোনো কিছু রেহাই হলো না। না হওয়ার পরে 2 বছর পরে আমার মা তখন এক মাদ্রাসার ছাত্রীকে আমাকে বিয়ে করায়।
ওই মেয়েটার আগে একটা বিয়ে হয়েছে, হওয়ার পরে ওই মেয়েটাকে আমাকে তখন বিয়ে করে। তো ওই মেয়েটাকে বিয়ে করার পরে একইভাবে ওই মেয়ের কোনো ক্ষতি হতো না, কিন্তু আমার ক্ষতি হইতো। আমারে মারতো হুড্ডু মারতো, প্রতি রাতে মারতো। তো মেয়ের আব্বা দোয়া দুরুদ পড়ে কোরআন শরীফ পর্যন্ত মাথার নিচে নিয়ে আমি ঘুমাইতাম, কিন্তু তারপর আসলে কোনোভাবে কোনো কিছু কাজ হইতো না। ওই মায়ের দিতই, মায়ের খাওয়াই লাগতো। এক পর্যায়ে আমার আম্মা তখন সিদ্ধান্ত নিল যে কী করা যায়। আমি যেই এখন যাকে বিয়ে করেছে তার নাম হাজেরা, মানে হাজেরাকে বললো যে কী করা যায়। হাজেরার বাবাও মোটামুটি তিনি একজন হুজুর ছিল। তিনি তখন আমাকে ওনার সাথে রাখতে শুরু করে, বিভিন্ন দোয়া দুরুদ কেরাত এগুলো আমাকে পড়ায়, এবং তিনি আমাকে বলে যে তুমি কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, এবং কোরআন তেলাওয়াত করলে এটা থেকে বাঁচার অনেক উপায় আছে। তো তিনি আমাকে তখন কোরআন শিখায়, আমি কোরআন পড়ি, এবং 2013 সাল থেকে প্রায় 17 পর্যন্ত আমি ওনার সাথে থাকি। বিভিন্ন মসজিদে উনি বিভিন্ন জায়গায় ইস্তেমাতে যায়, এখানে যায় ওইখানে যায়, আমি ওনার সাথে যাই এবং দিনের কাজ করি। 2017 সাল থেকে মোটামুটিভাবে এটা থেকে আমি পরিপূর্ণভাবে একটা রেহাই পাই। 2017 সাল থেকে আমার এই ধরনের সমস্যাটা হয় না। 2017 পরে আমি মোটামুটি একটু সুস্থ হই, আলহামদুলিল্লাহ। এখন 17 সাল থেকে এই পর্যন্ত আমি ভালো আছি। কিন্তু আমি যে হাজেরাকে বিয়ে করছি, আমার ওই বউয়ের ঘরে আর কোনো সন্তানাদি হয়নি। কেন সন্তান হয়নি এটা আমিও জানি না। অনেক হুজুরের কাছে নিয়েছি, কবিরাজের কাছে নিয়েছি, এবং অনেক ডাক্তারের কাছে নিয়েছি, কী সমস্যাটা কেউ বলতে পারে না। আমার ঘরে কোনো সন্তানাদি হয়নি। সন্তান না হলেও আমি আর হাজেরা অনেক ভালো আছি, এবং আমাদের মিষ্টি একটা সংসার চলতেছে। কিন্তু আপন ভাই, আপনাকে এই পুরোটা গল্প বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি তাপসার কোনো সন্ধান পেলাম না। আজ পর্যন্ত তাপসা কোথায় গেল, কোন জায়গায় গেল, আদৌ তাপসা বেঁচে আছে কি না আমি সেটাও জানি না। কিন্তু সাকমা পাড়ায় তারাশ মারা গেছে, তাপসার মা তিনিও মারা গেছে। কিন্তু সাকমার ওই পাড়াতে যেখানে আমার জন্ম হয়েছে, আমি ওই এলাকাতে আজ পর্যন্ত যেতে পারি না। ওই এলাকার মানুষরা এখনও বলে যে আমি নাকি তাপসাকে মেরে ফেলেছি। প্রত্যেকটা মানুষের কাছে একই কথা যে আমি তাপসাকে মেরে ফেলেছি। কিন্তু ভাই, সত্যিকার অর্থে সে রাতে কী হয়েছিল এটা একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমি আর তাপসা একইভাবে ঘুমিয়েছিলাম, এবং ঘুমানোর পরে আমার যখন ঘুম ভাঙে ফজরের আজানের শব্দ শুনে, তখন আমি দেখি যে আমি রাস্তার পাশে শুয়ে আছি, কিন্তু আমার সাথে তাপসা ছিল না, এবং আমি তাপসাকে নিয়ে ঘর থেকে বেরো হই নাই। কিন্তু আজও একইভাবে আমার বাবা মা বলে আমি নাকি রাতের বেলায় আমার বাবা মাকে বলে তাপসাকে নিয়ে তারপরেই ঘর থেকে বেরোইছিলাম। সত্যিকার এই বিষয়টা আজও আমার কাছে অনেক অবাক মনে হচ্ছে। আমি আজও জানি না যে তাপসা কোথায় আছে, কোন জায়গায় আছে, তাপসার কি হয়েছে। কিন্তু আপনি বান্দরবনে খবর নিলে আমি আপনাকে পুরো ডিটেলসটা দিলাম। আমাদের যেখানে আমরা আগে থাকতাম, যদিও এখানে আর এখন কোনো বাঙালি থাকে না, এই পুরোটা এলাকাতে এখন সাকমা উপজাতিরা থাকে। কিন্তু 2012, 13, 14, 15 পর্যন্ত এখানে বাঙালি মানুষরা থাকতে, এরপরে তারা চলে আসে সবাই। এখন আর ওইখানে ওই গ্রামে আর কোনো বাঙালি মানুষ নেই, এবং সবই হচ্ছে উপজাতিরা। কিন্তু ভাই, এই ঘটনাটা আমাদের সাথে ঘটছে, আমার পরিবারের সাথে, এবং আমি আজ পর্যন্ত তাপসার কোনো সন্ধান পাইলাম না। আমি হুজুর কবিরাজ কোনো অংশে কোনো জায়গায় কোনো কিছু বাদ দিলাম না, কিন্তু কেউ আজ পর্যন্ত তাপসার কোনো সন্ধান আমাকে দিতে পারলো না। একভাবে অনেকেই বলে, মানে আমার মা বলে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করে তাবিজ করে তাপসাকে নিয়ে গেছে আমার কাছ থেকে, এবং এটা নাকি ব্ল্যাক ম্যাজিক ছিল। আমি ম্যাজিকের তাড়নায় তাপসাকে ওর পরিবারের কাছে দিয়ে আসছি। এক একজন এক এক কথা বলে। আবার কেউ কেউ বলে মানে উপজাতিরা ওরে মেরে ফেলছে। আসলে মূল ঘটনা কী হয়েছে আমি আজও জানি না। তাপসাকে আমি অনেক মিস করি, অনেক ভালোবাসি। এখন আমি একজন হুজুর, একটা মসজিদে ইমামতি করি, এবং আলহামদুলিল্লাহ দিনের পথে চলি, ইসলামের পথে চলি। কিন্তু ভাই, আমার সাথে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পেলাম না। ভালো লাগে রাত জেগে মসজিদে আপনার গল্পগুলো শুনি। আজ আপনাকে আমি আমার জীবনের গল্পটা বললাম। আপন ভাই, যদি সম্ভব হয় আমার ঘটনাটা তুলে ধরবেন, এবং ওই সাকমা গোষ্ঠীর কাছে আমি আজও ঋণী। আমি আজও তাদেরকে চিৎকার করে বলি তাপসাকে আমি মারি নাই, এবং তাপসা কোথায় আছে সেটা আমি আজও জানি না। ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বান্দরবানের ছেলে মোজাম্মেল হোসেনের জীবনের ভয়ঙ্কর গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। গল্পটা আমার কাছে সত্যি অনেক তাজ্জব লেগেছে, আধ্যাত্মিক টাইপের একটা গল্প। ওনার সাথে আমার কথা হয় মোজাম্মেল ভাইয়ের সাথে। তিনি এখন মোটামুটি অনেকটাই বয়স্ক হয়ে গেছেন, অনেক সিনিয়র, আমার থেকেও সিনিয়র একজন পার্সন। তো তিনি আমাকে যেটা বললো যে সেই রাতের বেলায় তাপসাকে নিয়ে তিনি বের হন নাই ঘর থেকে, কিন্তু একইভাবে তার বাবা মা দুজনেই বলে যে সে নাকি তাপসাকে নিয়ে বের হয়েছে। সেটা আল্লাহই ভালো জানে যে সে রাতে কী হয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু একজন হুজুর টাইপের লোক এসে মোজাম্মেলকে স্বপ্নে দেখিয়েছিল যে এই গাছটা কাইটো না, আমাদেরকে একটু সময় দাও, সেখানে এটা আসলে কাটা মোজাম্মেলের ঠিক হয় নাই। এটা তার পরিবারও তাকে সাপোর্ট করেছে, বিশেষ করে তাপসা তাকে এটা কেটে ফেলার জন্য অনেক সাপোর্ট দিয়েছে। সে জায়গা থেকে সে গাছটা কেটেছে। এখনও অনেক বড় বড় গাছের মধ্যে এই ধরনের জিনিসগুলো বসবাস করে। আমাদের যেরকম
বসবাস হয় তাদেরও এরকম বসবাস হয়। আমি কারণ কোরআন যদি বিশ্বাস করি তাহলে জিনকে বিশ্বাস করতে হবে, এবং মৃত্যুর পরে জিন ইনসান মানে মানুষ এবং জিন এই দুইটার গোষ্ঠীরই হচ্ছে আপনার বিচার হবে। সুতরাং পৃথিবীতে জিন আছে, কিন্তু জিনেদের একটা আবাসস্থানও আছে। সেখানে মুজাম্মিল এটা বোঝা উচিত ছিল, সে না বুঝে না শুনেই হয়তো গাছটা কেটেছে এবং সেখানে তাদের অনেক ক্ষতি হয়েছে। তাপসার বিষয়টা আমার কাছে সত্যি অবাক লাগছে, এবং আমি আসলেই জানি না যে মানে আমার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে যে তাপসাকে একবার মনে হচ্ছে উপজাতিরা নিয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক করে হয়তো নিতে পারে, আবার মনে হয় যেন সত্যি মেয়েটাকে জিন জাতিরে নিয়ে গেছে। যাই হোক, সে তো মুসলিম হয়েছে, যদি বেঁচে থাকে আল্লাহ যেন মুজাম্মেলের সাথে তার দেখা করিয়ে দেয়, আর যদি মরে যায় আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।